তোমরা যারা রংপুরে অবস্থান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আমি বলবো রংপুর থেকে প্রিপারেশন নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আসন কনফার্ম করা সম্ভব এবং অবশ্যই সম্ভব। সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে, তোমার টার্গেট যদি হয় বিশেষ করে ঢাবির বি ইউনিট, তাহলে আমি বলবো তোমার জন্য একটা কিন্তু চ্যালেঞ্জ বা বাধা আছে। কারণ এই মুহূর্তে ভেবে দেখো, তোমার যারা আশেপাশে আছে তাদেরকে যদি জিজ্ঞেস করো যে তুমি ইংলিশ প্রিপারেশন বলতে কি পড়তেছো, বেশিরভাগ দেখবা তারা ইংলিশ গ্রামারে সময় দিচ্ছে। কেউ কেউ হয়তো টুকটাক ভোকাবুলারি পড়ছে, আবার কেউ কেউ টেক্সট বুকও পড়তেছে। কিন্তু তোমার তো ভুলে গেলে চলবে না, ঢাবির বি ইউনিটে ইংরেজি অংশে এমসিকিউ এর পাশাপাশি রাইটিং পার্টও তো থাকে। সেখানে 1-2 না ভাইয়া, সেখানে 20 মার্কস বরাদ্দ থাকে, অর্থাৎ 20 নম্বর থাকছে শুধু তোমার এই রাইটিং পার্টে। এখন প্রশ্ন হলো ভাইয়া, এই রিটেন ইংলিশ প্রিপারেশনটা আমরা কিভাবে নিব? রাইট, এটার জন্য তোমাকে অবশ্যই আগে দেখতে হবে কমপক্ষে বিগত 2 বছরের একটা প্রশ্নপত্র আমাদের দেখতে হবে যে কেমন আসছে। তাহলে আমরা যদি 2 বছরের প্রশ্নগুলো দেখি, ডিইউ বি ইউনিটের যদি আমরা রিসেন্ট প্রশ্ন দেখি 25-26 সেশনের, তাহলে দেখো এখানে একটা প্যারাগ্রাফ এসেছিল, লিখতে বলছিল যে একটা প্যারাগ্রাফ, রাইট আ প্যারাগ্রাফ অন শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস ইন ফ্যামিলি লাইফ। পরিবার জীবনে সব দায়িত্ব কি শুধু মায়ের? না, বাবারও দায়িত্ব থাকে। এখন যদি এই বাবা মার দায়িত্ব সম্পর্কে তোমাকে বাংলায় লিখতে বলা হয় একটা অনুচ্ছেদ, তুমি কিন্তু পারবা, কিন্তু সমস্যা হলো ইংলিশে লিখতে বলছে। আবার কি এসেছিল দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন দিয়েছে 1, 2, 3, আর একটা ন্যারেশন চেঞ্জ করতে বলছে, আরেকটা অনুবাদ করতে বলছে। এরপরে আবার এখানে দেখো তোমার 5টা ওয়ার্ড ফ্রেজ দিয়ে সেগুলোকে সেন্টেন্সে রূপান্তর করতে বলছে। প্রশ্নটা দেখে যাও, তারপর আমরা এগুলো সলভ করব। এখন দেখো পরের প্রশ্নে কি আছে। আমি যদি 24-25 সেশনের কথা বলি, সেখানে একই রকম ভাবে একটা প্যারাগ্রাফ এসেছিল। প্যারাগ্রাফের টপিকটির নাম ছিল হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ। একজনের জীবনকে কিভাবে আলোকিত করতে পারে শিক্ষা। তোমাকে প্যারাগ্রাফটা বানিয়ে লিখতে হবে। একবার ফিল করো তো ভাইয়া, তুমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছো সেখানে তুমি প্যারাগ্রাফ মুখস্থ করে গেছো, যদি কমন পড়ছে তো ভালো, আর কমন না পড়লে অবস্থাটা কেমন হয়েছিল? তুমি কি চাও সেই দুরবস্থা তুমি অ্যাডমিশন টেস্টেও দেখো? অবশ্যই চাও না। আমি বলবো তুমি কখনোই কারো পরামর্শ শুনে এইসব 2-4টা প্যারাগ্রাফ মুখস্থ করে যাও না। কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম। কমন না পেলে কি করবা? তোমাকে বানিয়ে লিখতে হবে। তার মানে তুমি যদি তোমার ইংলিশ রাইটিং স্কিলটা সমৃদ্ধ করতে পারো, বা তোমার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল সমৃদ্ধ করতে পারো, মানে তোমার যা মন চায় তাই যদি তুমি ইংরেজিতে বানিয়ে বানিয়ে লিখতে পারো, আমার মনে হয় ডিইউ বি ইউনিটে তোমার একটা আসন কনফার্ম করা সত্যি অসম্ভব কোনো কাজ না, বরং অবশ্যই সম্ভব। আরো দেখো এখানে আরেকটা কি ছিল, এক্সপ্লেইন দ্য প্রভাব। একটা প্রবাদ দিয়েছে, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। আমরা প্রায় বলি না, এই ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। এখন এইটাকে তোমার ব্যাখ্যা করতে হবে বাংলায় না কিন্তু ইংলিশে। তার উপর আবার এখানে সেন্টেন্স মেকিং তো আছে। তার মানে সবকিছুর মূল বিষয় হচ্ছে তোমার রাইটিং স্কিল সমৃদ্ধ করা। এখন প্রশ্ন হলো ভাই, রাইটিং স্কিল সমৃদ্ধ করব কিভাবে? অনেকগুলো পদ্ধতি, অনেকগুলো ধাপ, স্টেপ। তার একটা স্টেপ হচ্ছে তোমাকে ট্রান্সলেশনে বস হতে হবে। কেন জানো? তোমার মাথায় কিন্তু বাংলা তথ্য আছে, মানে তুমি চাইলে পরীক্ষায় যেসব প্যারাগ্রাফ আসে তুমি বাংলায় বানাই লিখতে পারবা, বাট ইংরেজিতে পারো না কেন? কারণ তোমার অনুবাদ বা ট্রান্সলেশনের স্কিলটা নেই। এখন তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া এই মুহূর্তে এই অল্প সময়ের মধ্যে আমি কিভাবে অনুবাদ করব? এত নিয়ম, এত রুলস। আমি যদি তোমাকে বলি যে তোমার একটা রুলসও লাগবে না, ট্রান্সলেশন শিখতে চাও, আমি যদি তোমাকে বলি তোমার একটা রুলসও লাগবে না, তুমি ছোটবেলা থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যে নিয়মটুকু জানো সেটুকু দিয়েই তুমি যে কোনো বাক্যকে ট্রান্সলেট করতে পারো ইংরেজিতে। বিশ্বাস হচ্ছে না? চলো আমরা দেখে নেই এখানে কি লেখা আছে। তোমরা দেখতেই পাচ্ছ ডিইউ বি ইউনিটের 24-25 সেশনের এই প্রশ্নটি, মানে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছিল। আমি বলেছি এই প্যারাগ্রাফটা তুমি চাইলে কিন্তু বাংলায় লিখতে পারবা। এখানে বলছে হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ, কিভাবে শিক্ষা একজনের জীবনকে আলোকিত করে। যদি বাংলায় লিখতে বলতো তুমি পারতা, ইংলিশে পারো না কেন? কারণ এই বাংলাগুলোকে ইংলিশে ট্রান্সলেট করার সক্ষমতার অভাব। তো আমরা এটাই দেখবো যে কত সহজে করা যায়। এখানে প্রথম বাক্যটা কি আছে ভাইয়া দেখো, জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার দ্বারা শিক্ষা একজন মানুষের জীবন থেকে অন্ধকার দূর করে। এই বাক্যের মাঝে একটা কমা চিহ্ন আছে না? আছে। তুমি ভালো করে খেয়াল করো, কমার আগে যে অংশটুকু আছে এই অংশটুকু যদি তুমি একবার বা 2বার পড়ো তাহলে বুঝতে পারবা এটা কোনো পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে না। আমি যদি শুধু বলি জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার দ্বারা, আর কিছু বললাম না, এটি কোনো কমপ্লিট বাক্য হয়েছে না। তাহলে বাক্যের যে অংশটুকু অর্থের দিক থেকে ইনকমপ্লিট, মূলত সেটাকে বলা হয় একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সহজ করে একটা বাক্যের অতিরিক্ত অংশ।
তাহলে এই বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু হয়নি, বরং বাক্যটা শুরুই হয়েছে একটা অতিরিক্ত অংশ দিয়ে। ফাইন। তারপরে কি আছে? শিক্ষা একজন মানুষের জীবন থেকে অন্ধকার দূর করে। ভাই এখানে ভার্ব কোনটা? দূর করে, এটা ভার্ব। তুমি যদি সহজ করে একটা ভার্বকে প্রশ্ন করো কে বা কারা দিয়ে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাবে সেটি বাক্যের সাবজেক্ট। আর যদি ভার্বটাকে তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো তাহলে উত্তর হিসেবে যা পাবে সেটি কিন্তু বাক্যের অবজেক্ট। এখন আমি ভার্বটাকে প্রশ্ন করলাম কি দূর করে, কি দূর করে, উত্তর হলো অন্ধকার, তার মানে এটা অবজেক্ট। কে দূর করে? শিক্ষা, তার মানে এটা কি সাবজেক্ট। আর বাকিগুলো ওটা নিয়ে পরে ভাবো। তার মানে আমরা যেটা বুঝলাম, এই বাক্যটা শুরু হয়েছে একটা অতিরিক্ত অংশ দ্বারা, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাকি অংশ। তাহলে আমরা লিখবো কিভাবে? মনে রাখবা, যখন কোনো সেন্টেন্সের শুরুতে এরকম একটা অতিরিক্ত অংশ বা অ্যাডভার্বিয়াল পাবা, তুমি সেটা দিয়েই বাক্য শুরু করবা। আর যে কোনো অতিরিক্ত অংশ এ ধরনের পার্টকে অনুবাদ করার নিয়ম হলো তুমি পেছন দিক থেকে অনুবাদ করবা। কোন দিক থেকে? পেছন দিক থেকে। বাক্যের যা কিছু অ্যাডভার্বিয়াল, যা কিছু অতিরিক্ত অংশ, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই তিনটাকে বাদ দিলে বাক্যের বাকি যা কিছু থাকে সেগুলোকে পেছন দিক থেকে অনুবাদ করবা। কেমনে? দেখো, এখানে দ্বারার ইংলিশ কি তুমি অবশ্যই জানো, উইথ না বাই। এখানে বাই লিখবা, সো আমি লিখলাম বাই, দ্বারা। এবার দ্বারার আগের শব্দটা কি ভাইয়া? সরিয়ে দেওয়া। সরিয়ে দেওয়ার ইংলিশ কি? স্প্রেড। তুমি নিশ্চয়ই এইটুকু জানো যে প্রেপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, আর টু বাদে অন্য প্রেপোজিশনের পর ভার্ব থাকলে আইএনজি হয়। তো বাই তো অন্য প্রেপোজিশন, তাহলে আইএনজি যোগ করে দাও, স্প্রেডিং। আচ্ছা, ছড়িয়ে দেওয়ার ইংলিশ হলো। এবার আসো কি? আলো। আলোর ইংলিশ কি বলো? আলোর ইংলিশ হলো লাইট, তুমি তো জানোই, লাইট, আলো। এবার আলোর আগে দেখো ছোট্ট একটা র আছে না, এই র এর ইংলিশ হলো অব। এবার র এর আগে কি আছে বলো? জ্ঞান। জ্ঞানের ইংলিশ কি বলো? নলেজ। এখন আমার মনে হয় তুমি এই নিয়মটা জানো, এটা আর্টিকেলের নিয়ম। সেটা হলো যদি একটা নাউন থাকে, নাউনের পর একটা প্রেপোজিশন থাকে, নরমালি সেই নাউনটা নির্দিষ্ট হয় এবং তখন তার পূর্বে আর্টিকেল দিতে হয় দা। তাহলে আমার প্রথম অংশটুকু হলো বাই স্প্রেডিং দ্য লাইট অফ নলেজ। এবার একটা কমা চিহ্ন ছিল, মনে আছে? আমিও কমা দিলাম। এখন আমি ধারাবাহিকভাবে আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিব। সাবজেক্ট কে ভাইয়া? শিক্ষা। শিক্ষার ইংলিশ কি জানো? এডুকেশন। দেখো, তুমি যেসব ভোকাবুলারি জানো সেগুলো দিয়ে কত কিছু সম্ভব। শিক্ষা। এবার ভার্ব কোনটা বলো? দূর করে। দূর করার ইংলিশ তোমার মাথায় এই মুহূর্তে কি আছে? রিমুভ। তুমি রিমুভই দাও না, তাহলে রিমুভ দিলাম। এখন তুমি জানো এডুকেশনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ভার্বের সাথে এস যুক্ত হবে, রিমুভস। এবার অবজেক্ট কি দূর করে বলো? অন্ধকার। অন্ধকারের ইংলিশ ডার্ক হয়, বাট তোমাকে ডার্কনেস লিখতে হবে। কেন ভাইয়া? কারণ এটা তো অবজেক্ট। ডার্ক তো একটা অ্যাডজেক্টিভ, অবজেক্টের জায়গায় যে বসে তাকে নাউন বানাতে হয়, এই জন্য ডার্কনেস হবে। আচ্ছা, তোমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়া শেষ না? শেষ। মনে রাখবা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়া শেষ করার পর বাক্যের বাকি যে অংশটুকু থাকে তাকে তুমি পেছন দিক থেকে অনুবাদ করবা। তাহলে পেছনের শব্দটা কি বলো? থেকে। থেকের ইংলিশ কি জানো? ফ্রম। ওকে, দিলাম থেকে। এবার থেকের আগের শব্দটা কি বলো? জীবন। জীবনের ইংলিশ কি জানো? লাইফ। এবার লাইফের আগে কি আছে বলো? র। র এর ইংলিশ কি বলো? অ। এবার একজন মানুষ মানে আ ম্যান বা আ পারসন। সবই ঠিক আছে। একটু আগে তোমাকে একটা নিয়ম শিখেছিলাম, মনে আছে? যে একটা নাউনের পর প্রেপোজিশন থাকলে সামনে কি বসে বলো? দা। দেখো কি সুন্দর একটা বাক্য হয়ে গেল। বাই স্প্রেডিং দ্য লাইট অফ নলেজ, এডুকেশন রিমুভস ডার্কনেস ফ্রম দ্য লাইফ অফ আ পারসন। হয়ে গেল না? চলো, তুমি একটু ধৈর্য ধরো, পরের বাক্যটাও বোঝো, ভালো লাগবে তোমার। ইএনজি লার্নিং রংপুরের লালবাগ রেলগেটে আমাদের হচ্ছে অফলাইন শাখা। আমি বলছি না তোমাকে আমাদের অফলাইন শাখায় এসে ইংলিশ কোর্স করতেই হবে, বরং যেটুকু সময় পাও এখন আমার এই বাকি আলোচনায় মনোযোগ দাও। তারপর তোমার যদি মনে হয় যে হ্যাঁ, সত্যি সত্যি আমার অ্যাডমিশন ইংলিশের জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়া দরকার, আমি অবশ্যই বলবো তুমি আমাদের একটা কোর্সে যুক্ত হও। সত্যি বলতে এই মুহূর্তে ভাবার সুযোগ নাই যে আমি এতগুলো টাকা খরচ করে কোচিং এ ভর্তি হলাম, সেখান থেকে আবার আমি আলাদা করে ইংলিশ প্রিপারেশন নিব। ব্যাস, সত্যি বলতে ইংলিশ প্রিপারেশনের অভাব থাকার থেকেই মানুষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়। সুতরাং তুমি যদি ইংলিশ প্রিপারেশনটাকে মজবুত করতে পারো, তোমার পক্ষে অন্যদেরকে পেছনে ফেলে শুধু ডিইউ না, তোমার পছন্দের যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা ভালো আসন কনফার্ম করা সম্ভব। এবার দেখো পরের বাক্যে কি বলেছে, যে শিক্ষা একজন মানুষকে বিচক্ষণ ও আত্মনির্ভরশীল করে তোলে। ফাইন। এখানে ভার্ব কোনটা? করে তোলে, এটা হলো ভার্ব। কে করে তোলে? শিক্ষা, এটা হলো সাবজেক্ট। ওকে, কাকে করে তোলে বলো? কাকে? উত্তর হলো একজন মানুষকে, এটা হলো অবজেক্ট। তাহলে একটা ভার্ব আগে খুঁজবা, ভার্ব হলো করে তোলে, এটা হলো ভার্ব। আমি ভার্বকে প্রশ্ন করলাম কাকে করে তোলে? একজন মানুষ, এটা অবজেক্ট। কে করে তোলে? শিক্ষা, এটা হলো সাবজেক্ট। তো তুমি আগে এই তিনটা লিখো না। তো শিক্ষার ইংলিশ কি বলো? এডুকেশন। এবার করে তোলা, গড়ে তোলা এরকম অর্থে তোমাকে মেক লিখতে হবে। এডুকেশন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ যুক্ত করবো মেক্স। এবার অবজেক্ট একজন মানুষকে, তার মানে আ পারসন।
আ পারসন। তাহলে আমি লিখলাম এডুকেশন মেক্স আ পারসন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখলাম। এবার বাকি অংশটুকু কি আছে বলো, বিচক্ষণ ও আত্মনির্ভরশীল। প্রথমে কার কথা বলেছে, বিচক্ষণ। বিচক্ষণের ইংলিশ তুমি কি জানো, তাই দাও, ওয়াইজ চলবে। তুমি যদি লিখতে পারো প্রুডেন্ট আরো ভালো হয়, প্রুডেন্ট মানেও বিচক্ষণ। ও ও এর জন্য কি হলো অ্যান্ড, আত্মনির্ভরশীল তার মানে সেলফ ডিপেন্ডেন্ট বা সেলফ রিলায়েন্ট, সেলফ রিলায়েন্ট আত্মনির্ভরশীল করে তোলে। দেখো সুন্দর একটা বাক্য হয়ে গেল, এডুকেশন মেক্স আ পারসন প্রুডেন্ট অ্যান্ড সেলফ রিলায়েন্ট। এবার চলো পরের বাক্যে যাই, কি বলা আছে। দেখো আমি তোমাকে শুরুতে যা বলেছিলাম, তুমি যে নিয়ম জানো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তা দিয়ে কত কিছু করা সম্ভব। এবার কি আছে দেখো, একজন শিক্ষিত মানুষ ভালো মন্দ, ন্যায় অন্যায় এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য বুঝতে পারে। ভাই এখানে ভার্ব কোনটা, বুঝতে পারে, এটা হলো ভার্ব। ওকে, কে বুঝতে পারে, একজন শিক্ষিত মানুষ, এটা হলো আমার কি বলো সাবজেক্ট। এখন কি বুঝতে পারে, পার্থক্য বুঝতে পারে, এটা হলো অবজেক্ট। তুমি আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নাও, বাকিটা নিয়ে পরে ভাববো আমরা। একজন শিক্ষিত মানুষ, দ্যাট মিনস অ্যান এডুকেটেড পারসন। ম্যান বারবার না লিখে পারসন লিখো, ম্যান লিখলে ওমেনও তো মন খারাপ করতে পারে। তার চেয়ে তুমি পারসনই লিখো না, যদিও ম্যান দ্বারা সবাইকেই বুঝায়, পারসন লিখো সবচেয়ে ভালো হয়। অ্যান এডুকেটেড পারসন, একজন শিক্ষিত মানুষ। এবার বুঝতে পারে, বুঝতে পারে ইংলিশ কি বলো, আন্ডারস্ট্যান্ড লিখলে আন্ডারস্ট্যান্ড। তারপর পার্থক্য ইংলিশ কি বলো, ডিফারেন্স। আন্ডারস্ট্যান্ড ডিফারেন্স, পার্থক্য বুঝতে পারে, এভাবে তো লিখতে পারোই। আবার তুমি অন্যভাবে লিখতে পারো, তুমি লিখতে পারো ক্যান ডিস্টিংগুইশ। প্রশ্ন হলো যে ভাই আমি এভাবে কেন লিখবো, আসলে পার্থক্য বুঝতে পারে মানে হলো পার্থক্য সৃষ্টি করতে পারে, এটা বলতে চেয়েছে। তার মানে এটাকে বলা হয় ভাবানুবাদ, তুমি ভাবটাকে তোমার মতো করে নিতে পারবা। করা যাবে, অবশ্যই করা যাবে, এটাকে বলা হয় লিটারাল ট্রান্সলেশন বা ভাবানুবাদ। তাহলে অ্যান এডুকেটেড পারসন ক্যান ডিস্টিংগুইশ। এখন আসো কার মধ্যে সে পার্থক্য সৃষ্টি করতে পারে, দুইটা করে জিনিস, ভালো আর মন্দ। জানো না দুইয়ের মধ্যে বুঝালে কি হয়, বিটুইন। তাহলে আমি লিখবো বিটুইন ভালো মন্দ। ভালোর ইংলিশ কি বলো, গুড। হ্যাঁ, গুড নিজেই অ্যাডজেক্টিভ, আবার গুড নিজেই নাউনেরও কাজ করে। এবার মন্দর ইংলিশ কি বলো, এভিল বা ডিড। আমি লিখতে পারি এভিল। তাহলে গুড অ্যান্ড এভিল, ভালো আর মন্দের মধ্যে। এখন বলতে পারো ভাই এখানে হাইফেন আছে, আপনি অ্যান্ড দিলেন কেন, হাইফেনটাই বোঝাচ্ছে ভালো এবং মন্দ, গুড অ্যান্ড এভিল। তারপর কমা চিহ্ন দাও, আর কার মধ্যে বলো, ন্যায় এবং অন্যায়। আচ্ছা, ন্যায় মানে কি, জাস্টিস, আর অন্যায় মানে কি, ইনজাস্টিস। তো তুমি লিখো যে জাস্টিস ন্যায়, আর অন্যায়ের জন্য কি হবে, ইনজাস্টিস অন্যায়। আচ্ছা, এই তো ন্যায় বিচার অবিচার, এই আর কি। তারপর আসো এবং, এবং এর জন্য এখানে তো অ্যান্ড দিলাম আর কি, এবং এর জন্য আর কত অ্যান্ড লিখবা। এবার এই এবং এর জন্য একটু অ্যাজ ওয়েল অ্যাজ লিখো, অ্যাজ ওয়েল অ্যাজ। এবার কি বলছে দেখো, সত্য আর মিথ্যা। সত্যর ইংলিশ কি জানো, ট্রু। কিন্তু আমি যেহেতু নাউন লিখবো, তাহলে আমি ট্রু না লিখে কি লিখবো বলো, ট্রুথ। মিথ্যার ইংলিশ ফলস না লিখে আমি লিখতে পারি ফলসহুড, মিথ্যা। দেখো কি সুন্দর একটা বাক্য হয়ে গেল। An educated person can distinguish between good and evil, justice and injustice, as well as truth and falsehood. মজা না? ঠিক এভাবে যদি কেউ তোমাকে ধরে ধরে বুঝায়, নিশ্চয়ই মজা লাগবে। তাহলে আমরা কি করব জানো, আমরা তোমাদের জন্য এমন একটা কোর্স ডিজাইন করেছি যেখানে আমরা তোমাদের সবই শেখাবো। সব শেখাবো মানে কি, সব শেখাবো মানে আমাদের এই অ্যাডমিশন ইংলিশ কোর্সে আমরা মোট 50 লেকচার রাখবো। ঠিক 50 না, 50+ হবে, 50টার অধিক ক্লাস থাকবে। আমরা তোমাকে প্রথমে আমরা সবচেয়ে যে গুরুত্বটা দিব সেটা হলো ফ্রি রাইটিং এর উপর, অর্থাৎ তোমার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল সমৃদ্ধ করার জন্যই আমরা 25 লেকচার দিব, মানে 25টা ক্লাস থাকবে, শুধু তুমি যেন যা মন চায় তাই বানিয়ে লিখতে পারো। এখন প্রশ্ন হলো এই 25টা ক্লাস কি শুধু ফ্রি রাইটিং এর উপর? একদমই না। এই 25টা ক্লাসে যদি তুমি অংশগ্রহণ করো, একদিকে তুমি ট্রান্সলেশনে দক্ষ হবা, তুমি যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবা, শর্ট কম্পোজিশন লিখতে পারবা। অন্যদিকে এই ক্লাসগুলো করলে তুমি গ্রামারের কঠিন কঠিন বিষয়গুলো ডিল করতে পারবা, অবশ্যই পারবা। এছাড়াও তোমাকে আমরা আরো 25টা লেকচার দিব, সেটি হলো ইংলিশ গ্রামারের উপর, ভোকাবুলারির উপর। অবশ্যই তুমি মোটামুটি নিশ্চিত থাকো, ইএনজি লার্নিং বাদে তোমাকে কেউ ভোকাবের ক্লাস দিবে না। তুমি ভাবতেই পারো না যে ভোকাবের আবার ক্লাস হয়, জি হয়। তোমরা যে ওয়ার্ডগুলো, সিনোনিমস, অ্যান্টোনিমস গুলো ঠাড়া পড়া মুখস্থ করো, সেটা আমি নিজে বোর্ডে লিখে লিখে তোমাকে বুঝিয়ে পড়াবো। প্রশ্ন করতে পারো কিভাবে, মেমোরাইজিং পার্ট তো মুখস্থই করতে হয়, আপনি কিভাবে পড়াবেন?
একটা দেখো, আমরা যে বলি অ্যাবসেন্ট ফ্রম, তুমি প্রেপোজিশন পড়ো না? অ্যাবসেন্ট ফ্রম ঠাড়া পড়া মুখস্থ। এবার ভাবো তো, অ্যাবসেন্ট মানে কি? অনুপস্থিত। আমি যদি বলি যে সে অনুপস্থিত, তুই প্রশ্ন করলা যে ভাইয়া কোথা থেকে, আমি বললাম বাসা থেকে অনুপস্থিত। থেকের ইংলিশ কি বলো? ফ্রম না? তাহলে এই জন্যই তো অ্যাবসেন্টের পরে ফ্রম বসে, শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না। কার্ড স্পেলিং বলো, ফ্রেজ ইডিয়মস বলো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলো, অ্যানালজি বলো, সিনোনিম অ্যান্টোনিম বলো, সবকিছুই ধরে ধরে পড়াবো আমি, রুবেল রানা, কথা দিচ্ছি। শুধু একটা শীট দিয়ে তোমাকে বিদায় দিলাম ভাইয়া পড়ে নিও, এই ক্লাস আমরা কখনো নেই না। আমি বিশ্বাস করি তোমার যে সম্ভাবনা আছে তোমার মধ্যে, যদি সেটাকে ইউটিলাইজ করা যায়, তোমাকে যদি একটু নার্সিং করা যায়, একটু গাইডলাইন দেওয়া যায়, তোমার পক্ষে রংপুর থেকে প্রিপারেশন নিয়ে ঢাবিতে একটা পছন্দ মতো আসন বুক করা সম্ভব ইনশাল্লাহ, এবং সম্ভব। আমরা তোমাকে ফ্রি রাইটিং এর 25টা ক্লাস দিব, গ্রামার, ভোক্যাব আর টেক্সট বুক মিলে দিব আরো 25টা ক্লাস। তাহলে কয়টা হলো ভাইয়া? 50টা লেকচার হলো। এখন প্রশ্ন হলো গ্রামারের ক্লাসগুলো কেমন হবে? কখনোই গতানুগতিক ক্লাস হবে না। দেখো একটা নমুনা বলি, তুমি যদি মনে করো যে আমি শুধু প্রিভিয়াস কোশ্চেন পড়ে গ্রামার প্রিপারেশন নেব, ভুল করবা। অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন পড়বা, তবে ব্যাখ্যা সহ। কেমন ব্যাখ্যা? দেখো এটা ডিইউ বি ইউনিট 24-25 একটা প্রশ্ন এসেছে, শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। ধরো তুমি বোঝো নাই, এটা লেখাই আছে, মিনিং তুমি বুঝে গেছো যে তার স্বর্ণের হৃদয় আছে, তার মানে তার হৃদয়কে তুলনা করছে গোল্ডের সাথে। ওকে ফাইন। আচ্ছা, এর জন্য এর দ্বারা কাইন্ড পারসন নাকি তুমি বোঝো না, তুমি এতটুকু বুঝতে পারছো তার হৃদয়টা স্বর্ণের মতো। তাহলে যখন কারোর সাথে কারো তুলনা করা হয়, আমরা সেটাকে সিমিলি বা মেটাফোর বলি। কিন্তু কখন সিমিলি কখন মেটাফোর? আমি যদি বলি তোমার মুখটা যেন চাঁদের মতো সুন্দর, তাহলে চাঁদের মতো সুন্দর, খেয়াল করো, চাঁদের মতো সুন্দর। এখন এই বাক্যে এই যে আমি মতো ব্যবহার করছি, মতো, মতোর ইংলিশ হচ্ছে কি বলো? লাইক, অথবা কি বলো? অ্যাজ। তো যখন তুমি দেখবা বাক্যে মতো, লাইক, অ্যাজ, কিংবা যেমন, কিংবা তেমন আছে, এগুলোর দ্বারা যদি দুইটার মধ্যে রূপক অর্থে তুলনা করে, তখন তুমি সেটা বুঝবা সিমিলি। তাহলে লাইক বা অ্যাজ থাকলে সেটা হবে কি বলো? সিমিলি। আর যদি লাইক, অ্যাজ, যেমন তেমন ছাড়াই সরাসরি কারোর সাথে রূপক অর্থে তুলনা করে, তখন হবে মেটাফোর। আমি যদি বলি তুমি যেন আমার চাঁদ, তুমি আমার চাঁদ, সত্যি বলছি তুমি আমার চাঁদ, তার মানে তোমাকে আমি কি বানাইলাম? চাঁদ। এটা কি বলো তো? মেটাফোর। আর যদি বলি তুমি চাঁদের মতো সুন্দর, মতো, তাহলে কি হবে বলো? সিমিলি। আমি যদি বলি ও একটা পাগলা কুত্তা, ও একটা পাগলা কুত্তা, এটা কি বলো? মেটাফোর। আর আমি যদি বলি ওর আচরণ যেন পাগলা কুত্তার মতো, এটা কি হবে বলো? সিমিলি। এর পাশাপাশি তুমি যদি এখন আইরনি কি, পার্সোনিফিকেশন কি, এই টার্মগুলো বোঝো, তাহলে তুমি তো একটা প্রশ্ন সলভ করলা না, তুমি এখানে 4টা টার্ম শিখে গেলা। সো এভাবে তোমাকে প্রিভিয়াস কোশ্চেন গুলো ইনশাল্লাহ আমি দায়িত্ব নিয়ে সমাধান করাবো এই কোর্সের মধ্যে। তো এখন আমি চাচ্ছি তুমি আমার একটা ফ্রি ক্লাসে অংশগ্রহণ করো। ফ্রি ক্লাসে অংশগ্রহণ করে তোমার যদি মনে হয়, তুমি যদি ফিল করতে পারো যে ভাইয়া আসলে আমি যে কোচিং এ ভর্তি হয়েছি সেই ইংলিশ ক্লাস করে আর আপনার ইংলিশ ক্লাস করে আমি উপলব্ধি করলাম যে আমার কোচিং এর ইংলিশ ক্লাস আমার প্রিপারেশনের জন্য পর্যাপ্ত না। তুমি যদি আমার ফ্রি ক্লাস করার পর তোমার মনে হয় তোমার লাইফের বেস্ট ক্লাসটি করেছো, তাহলে আমি বলবো তোমার অবশ্যই উচিত আমার এই অ্যাডমিশন ইংলিশ প্রিপারেশন কোর্সে ভর্তি হওয়া। এখন ধরো তোমার টার্গেট ডিইউ বি ইউনিট, ফাইন, তুমি এখানে এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছ, ফ্রি রাইটিং এর বা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ক্লাস পাচ্ছ। তোমার যদি টার্গেট ঢাবি নাও হয়, তবু আমি বলবো এই কোর্স তোমার জন্য। কেন বলো তো? তুমি ফ্রি হ্যান্ড রাইটিং থেকে গ্রামারের অনেক জটিল জটিল বিষয় শিখবা, প্লাস আলাদা করে ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুকের প্রিপারেশন নেবা। আর সবচেয়ে বড় কথা, আমি যে কোর্সটি ডিজাইন করেছি ডিইউ বি ইউনিটের জন্য, একবার ভাবো সেই প্রিপারেশন দিয়ে তোমার জন্য গুচ্ছতে পরীক্ষা দেয়া কি সহজ হবে না কঠিন হবে? আরো অনেক সহজ হবে। কারণ যারা গুচ্ছকে টার্গেট করে পড়ে নর্মালি তারা এত অ্যাডভান্স প্রিপারেশন নেয় না। সেখানে যদি তুমি অনেক অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে ওদের মাঝে হাজির হও, হারিয়ে যাবে তো। সেখানে তুমি হবা সেরা যোদ্ধা। এগুলো আমার গল্পের কথা না, আমার মনে হয় তোমার যদি ইংলিশ সম্পর্কে প্রাইমারি নলেজ থাকে তুমি হয়তো ফিল করতে পেরেছো। সুতরাং আমার ফ্রি ক্লাসে অংশগ্রহণ করো, একটা ক্লাস করে উপলব্ধি করো, তারপর আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও। আর একটা কথা অবশ্যই মনে রাখবা, তুমি যদি এই মুহূর্তে ভাবো কোচিং এ তো একবার ভর্তি হয়েছি, আবার ইংলিশ পড়বো, তাহলে তুমি ভুল করবা। তুমি কতবার কত কোচিং এ ভর্তি হয়েছো ডাজন্ট ম্যাটার, কতগুলো বই কিনেছো ডাজন্ট ম্যাটার, তোমাকে কিন্তু কম্পিটিশনে বসতে হবে।
এক্সামে অন্যদেরকে পেছনে ফেলে তোমাকে যেতে হবে, জানো তো? মাত্র 0.25 মার্কসের জন্য অনেকগুলো আসন পেছনে যেতে হয়, কিংবা সেখানে তোমার কোনো সিট নাও হতে পারে। সেখানে তোমার ঢাবির বি ইউনিটের রিটেন পার্টে 20 মার্কস, সেই প্রিপারেশন তো নিবাই, পাশাপাশি গ্রামার ভোক্যাব টেক্সট বুকের কমপ্লিট প্রিপারেশন নেবা। দেখা হচ্ছে ফ্রি ক্লাসে। তুমি যদি ফ্রি ক্লাসে আসতে চাও অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাও, কারণ আমাদের আসন বলা যায় সীমিত। সো যারা যারা আসতে চাও তাদেরকে অবশ্যই বলবো, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে নক করে তুমি কনফার্ম করো, ভাইয়া আমি অবশ্যই ফ্রি ক্লাসে আসছি। দেখা হচ্ছে ফ্রি ক্লাসে, দেখা হচ্ছে বিজয়ে। ভালো থেকো, আসসালামু আলাইকুম।